হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ডেডপুল নিয়ে। এই মুভিটি এক্সম্যান সিরিজের 8 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এক্সম্যান সিরিজের পার্ট 1 টু পার্ট 7 অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 8/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে রাখি, এই মুভিটি এক্সম্যান সিরিজের সাথে সরাসরি লিঙ্ক না থাকলেও যেহেতু এটা এই সিরিজের 8 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি, তাই ইন অর্ডার রিলিজ ডেট ফলো করার জন্য এটা আমি 8 নাম্বারই রাখলাম। এইবার কথা হলো, এর আগে আমরা ডেডপুলকে অলরেডি দেখে এসেছি এক্সম্যান অরিজিন উলভারিনে, মানে এক্সম্যান সিরিজের 4 নাম্বার মুভিতে। কিন্তু এই মুভিতে আমরা ডেডপুলের একটি নতুন স্টোরি দেখতে পাবো। মানে আগে আমরা ডেডপুলের যে স্টোরি দেখে এসেছি এখানে সেটা পুরোপুরি চেঞ্জ। এইবার কথা হলো কেন চেঞ্জ। যারা আমার এক্সম্যান সিরিজের 7 নাম্বার মুভি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই সিরিজের 2টি টাইমলাইন, যে কারণেই আমাদের কাছে এই সিরিজের মুভিগুলি খুব এলোমেলো মনে হয়। কিন্তু আগের পার্ট যারা একটু ভালোভাবে দেখেছেন তাদের কাছে নিশ্চয়ই এখন সবকিছু পরিষ্কার। আর যারা এখনো দেখেননি তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই পার্ট দেখার আগে অবশ্যই 7 নাম্বার পার্টটি দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন এই মুভিটির নতুন টাইমলাইনের, যে কারণে আমরা ডেডপুলের সৃষ্টি আবারও নতুনভাবে দেখব। যাই হোক, এবার যাওয়া যাক মেন গল্পের দিকে। মুভির প্রথম সিনেই আমরা দেখতে পাই ডেডপুল তার ফুল ইউনিফর্মে একটি ট্যাক্সিতে কোন একটি বিশেষ কাজের জন্য রওনা হয়েছে। ট্যাক্সি চালকের সাথে তার কথোপকথনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি ডেডপুল আজ তার একটি শত্রু এজেক্সকে মারার জন্য বেরিয়েছে, যার জন্য সে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ওয়েট করছে। ট্যাক্সি চালক যখন তার কাছে জানতে চায় এই এজেক্স কি এমন করেছে যে কারণে আপনি তাকে মারার জন্য 1 বছরেরও বেশি ওয়েট করছেন, তখন ডেডপুল তার মাস্কের পিছনে লুকিয়ে থাকা অরিজিনাল চেহারাটি তার সামনে কিছুটা ওপেন করে জানায় আমার এই অবস্থা শুধুমাত্র তার জন্য। যাই হোক, এখানেই আমরা এই মুভির মেন ভিলেন এজেক্সের একটি ইন্ট্রো দেখতে পাই, যেখানে এজেক্স তার ব্যবসাজনিত কারণে তার একটি ক্লায়েন্টের সাথে দেখা করে তাকে মারার জন্য উদ্যত হয়। আর তারপরেই আমরা ওই ক্লায়েন্টের মাধ্যমেই বুঝতে পারি এজেক্স একটি মিউটেন্ট, আর বর্তমানে একে মারার জন্যই ডেডপুল রওনা হয়েছে। এইবার ট্যাক্সিতে যাওয়ার সময় ডেডপুলের মনে পড়ে সে তার বন্দুক ভর্তি ব্যাগ তার বাড়িতেই ফেলে এসেছে লড়াই করার জন্য, যেটা তার খুবই ইম্পর্টেন্ট। এই কথা শুনেই ট্যাক্সি চালক তাকে জিজ্ঞাসা করে তাহলে কি আমি গাড়ি ব্যাক করব, কিন্তু ডেডপুল তাকে জানায় না, তাহলে আমার অনেকটা টাইম চলে যাবে আর আমার শিকার আমার হাত থেকে ফসকে যাবে। আমার কাছে যা আছে আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব। এখানে আমরা দেখতে পাই তার কাছে বর্তমানে সম্বল একটি রিভলভার, যাতে আছে 12খানা গুলি আর 2টি তলোয়ার। এরপর একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে একটি ওভারব্রিজের ওপর বসে ডেডপুল ওয়েট করতে থাকে তার শিকারের জন্য। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় এজেক্সের পুরো টিম ওই ওভারব্রিজের তলা দিয়ে ক্রস করছে, আর তখনই প্ল্যান মাফিক ডেডপুল তাদের ওই গাড়িগুলোর উপর আক্রমণ করে। এখানেই আমরা একটি দুর্ধর্ষ ফাইট সিন দেখতে পাই, কিন্তু ফাইট যতই দুর্ধর্ষ হোক না কেন ডেডপুল এই ফাইটের মাঝেই অনবরত কমেডি করে চলে। আসলে ডেডপুল অরিজিনালি খুবই ফানি। পুরো মুভিতে সে এমন কিছু পাঞ্চ লাইন বলতে থাকে যে সিরিয়াস সিচুয়েশনেও আপনারা হাসতে বাধ্য। যাই হোক, হাইওয়েতে এইরকম অ্যাক্সিডেন্ট ও ফাইট সিন যখন নিউজে দেখাতে শুরু করে তখনই সেই নিউজ এক্স ম্যানশনে থাকা কলোসাস ও নেগাসনিকের চোখে পড়ে, আর তখনই তারা ডেডপুলকে থামানোর জন্য ওই স্থানটির উদ্দেশ্যে রওনা হয়। আসলে বিগত 1 বছরে অনেকবারই ডেডপুলকে থামিয়ে তার হাত থেকে অনেককে বাঁচিয়েছে কলোসাস। এমনকি সে ডেডপুলকে অফারও করেছে তাদের এক্সম্যান টিমের সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু ডেডপুল তার কথায় কান দেয়নি, কারণ তার লক্ষ্য এই 1 বছরে একটাই, আর সেটা হলো এজেক্সকে হত্যা করা। এইবার ডেডপুল যখন তার কাছে থাকা ওই 12টি গুলির সাহায্যে এক এক করে এজেক্সের পুরো টিমকে মারতে শুরু করে, তখনই আমরা ডেডপুলের একটি অসাধারণ পাওয়ার সম্পর্কে ধারণা পাই। কারণ এজেক্সের টিমও তার উপর গুলি চালায়, আর সেই গুলি তার শরীরের এদিক ওদিক হয়ে গেলেও ডেডপুলের কোনো প্রভাবই পড়ে না, কারণ তার শরীরে লোগানের মতো একই রকম হিলিং পাওয়ার রয়েছে। এইবার এজেক্সের পুরো টিমকে ফিনিশ করে ডেডপুল যখন ফাইনালি এজেক্সকে মারতে যায়, ঠিক তখনই সেখানে কলোসাস এসে তাকে বাধা দেয়। এইবার কলোসাস ও নেগাসনিকের সাথে কথাবার্তা বলার টাইমেই এজেক্স সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে ডেডপুল রেগে গিয়ে কলোসাসের উপর আক্রমণ করে। কিন্তু আমরা তো জানি কলোসাসের পুরো শরীর স্টিলের তৈরি, তাই তার উপর ডেডপুলের সকল আক্রমণই ব্যর্থ হয়। অ্যাট লাস্ট কলোসাস ডেডপুলকে একটি হাত কড়া পরিয়ে টানতে টানতে এক্স ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ডেডপুল আমাদের সবাইকে চমকে দিয়ে একটি ছুরির সাহায্যে তার নিজেরই হাত কেটে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে, মানে এবার আমরা জানতে পারবো ডেডপুল এজেক্সকে কেন মারতে চায় আর সে কিভাবে ডেডপুল হয়ে উঠল। কারণ প্রথমে সে আমার আপনার মতোই একটি সাধারণ মানুষ ছিল, তাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে একটি মিউট্যান্টে পরিণত করা হয়েছে, মানে ডেডপুলকে তৈরি করা হয়েছে।
যাই হোক, বর্তমান সময় থেকে 2 বছর আগে আমরা দেখতে পাই ওয়েড উইলসন মানে বর্তমান সময়ে ডেডপুল, সে একটি ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করে। এর আগে সে গভর্নমেন্টের স্পেশাল ফোর্সে চাকরি করত, কিন্তু বিশেষ কিছু নিয়ম পালন না করার জন্য তাকে অসম্মানজনকভাবে ওই স্পেশাল ফোর্স থেকে বের করে দেওয়া হয়, যে কারণেই সে বর্তমানে একটি ভাড়াটে গুন্ডা। আর এই রকম ভাড়াটে গুন্ডাদের একটি ডেরা হলো সিস্টার মার্গারেট নামে একটি এজেন্সি, মানে যেখানে আপনি টাকার বিনিময়ে যে কাউকে ভাড়া করতে পারেন কাউকে মারার জন্য। এই এজেন্সিরই একটি বারটেন্ডার ওয়েলসের সাথে ওয়েডের খুবই ভালো বন্ধুত্ব, তাই এই এজেন্সিতে ওয়েড যখনই আসে বেশিরভাগ সময় তার সাথেই গল্প করে কাটায়। এখানে ওয়েড ও তার বন্ধুর কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি এই স্থানে একটি বিশেষ ধরনের খেলা চলে রেগুলার, আর সেটা হলো এখানে অবস্থিত প্রত্যেকটি গুন্ডার মাথায় একটি করে প্রাইজ মানি অফার করা হয়, আর ওই গুন্ডাকে যে মারতে পারবে সেই প্রাইজ মানি তার। আর এই খেলাটির নামই হলো ডেডপুল, মানে এখান থেকেই ওয়েড ভবিষ্যতে তার ডেডপুল নাম রাখবে। যাই হোক, এখানেই একদিন ওয়েডের সাথে ভেনেসা নামে একটি পতিতার সাথে পরিচয় হয়। ভেনেসা কিছু টাকার বিনিময়ে ওয়েডের সাথে এক রাত থাকার জন্য চুক্তি করে। এরপর তারা কথায় কথায় তাদের ছোটবেলার গল্প শুরু করে, আর যখন দুজনেই জানতে পারে তাদের দুজনের ছোটবেলা খুবই কষ্টের মধ্যে কেটেছে, মানে তাদের ভাগ্য প্রায় একই রকমের, এরপর থেকেই তারা রোমান্টিক্যালি দুজন দুজনের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, আর দুজনে একসাথে থাকাও শুরু করে। প্রায় 1 বছর এইভাবে একসাথে থাকার পর ওয়েড তাকে বিবাহের জন্য প্রস্তাব দেয় এবং ভেনেসা সেই প্রস্তাবে রাজিও হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ওয়েড শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভেনেসা তাকে নিয়ে ডক্টর চেক আপ করিয়ে জানতে পারে ওয়েড ক্যান্সারে আক্রান্ত, যেটা কিনা একদম লাস্ট স্টেজ। আর এটা জানার পরেই ভেনেসা নানান রকমভাবে চেষ্টা করতে শুরু করে সে কিভাবে ওয়েডকে এই ক্যান্সার থেকে সুস্থ করে তুলবে। ওয়েড ভেনেসাকে চোখের সামনে এই অবস্থায় দেখে খুবই ভেঙে পড়ে, কারণ এতদিন সে যে ভেনেসাকে দেখে এসেছে সেই ভেনেসা এখন পুরোপুরি চেঞ্জ। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পাই ওয়েড পুনরায় তার ওই এজেন্সিতে গিয়ে তার ওই বন্ধু ওয়েলসের সাথে দেখা করে। ওয়েলস তাকে জানায় একজন অজানা ব্যক্তি তার সাথে দেখা করার জন্য এখানে ওয়েট করছে। ওয়েড যখন তার বন্ধুর কথা শুনে ওই অজানা ব্যক্তির সাথে দেখা করে, রহস্যময়ভাবে ওই ব্যক্তি তাকে জানায়, আমি জানতে পেরেছি তুমি লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত, যেটা থেকে তোমার এখন বাঁচা প্রায় অসম্ভব, কিন্তু আমাদের কাছে এমন একটি ট্রিটমেন্ট আছে যার সাহায্যে শুধু তোমার ক্যান্সারই সেরে উঠবে না, তোমার মধ্যে সুপার হিউম্যান পাওয়ারও চলে আসবে। যে কথাটি ওয়েড পুরোপুরি একটি মিথ্যে কথা ভেবে তার কাছ থেকে চলে যায়, কিন্তু পরে যখন বুঝতে পারে মৃত্যু ছাড়া তার আর কোনোই রাস্তা নেই, তখনই সে ভেনেসাকে না জানিয়ে ওই লোকটির সাথে যোগাযোগ করে, আর ওই ব্যক্তি তাকে এজেক্স ও অ্যাঞ্জেল ডাস্টের কাছে নিয়ে যায়, যারা তাকে একটি বেডে শুয়ে একটি বিশেষ ধরনের সিরাম তার শরীরে ইনজেক্ট করে, আর জানায় এই সিরাম তার শরীরে থাকা সুপ্ত মিউট্যান্ট জিনগুলিকে জাগ্রত করে তুলবে, যার ফলেই তার ক্যান্সার ধীরে ধীরে সেরে উঠবে এবং তার মধ্যে সুপার হিউম্যান পাওয়ারও চলে আসবে। কিন্তু অনেকের ক্ষেত্রেই এর বিভিন্ন রকমের সাইড এফেক্ট হয়। এজেক্স জানায় সেও একই রকমের মৃত্যুমুখী হয়ে নিজের ওপরেই এই ট্রিটমেন্ট শুরু করেছিল। তার রোগ থেকে তো সে মুক্তি পেয়েছে, এমনকি তার মধ্যে সুপার ফাস্ট অ্যাবিলিটিও চলে এসেছে, কিন্তু সাইড এফেক্ট হিসাবে তার শরীরের সমস্ত নার্ভ নষ্ট হয়ে গেছে, যে কারণে কোনো ব্যথা বেদনা সে আর কিছুই অনুভব করতে পারে না। কিন্তু এইসব কোনো কিছুই আবার অ্যাঞ্জেল ডাস্টের ক্ষেত্রে হয়নি, তার মধ্যে শুধুমাত্র সুপার হিউম্যান পাওয়ারই এসেছে, কোনো সাইড এফেক্টই হয়নি। এরপরেও এজেক্স জানায় শুধুমাত্র এই সিরাম ইনজেক্ট করলেই কাজ হবে না, এর জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। এরপরেই আমরা দেখতে পাই ওয়েডের উপর বিভিন্ন রকমের টর্চার শুরু করে, যাতে তার মধ্যে ওই সিরাম কাজ করতে শুরু করে। এইভাবে চলতে চলতে ওয়েড একদিন তার মতোই সেখানে ট্রিটমেন্ট করতে আসা একজনের থেকে জানতে পারে এখানে এজেক্স নিশ্চয়ই 2 নম্বরই কিছু কাজ করে, আর এখানে যারাই ট্রিটমেন্ট করতে আসে তারা আর কোনোদিনই সুস্থ হয়ে নিজের লাইফে ফিরে যায় না। এটা জানার পরেই ওয়েড এজেক্সের অরিজিনাল নেম ফ্রান্সিস জানতে পেরে ওই নাম নিয়ে তাকে উপহাস করতে শুরু করে, যে কারণে এজেক্স রেগে গিয়ে তাকে একটি হাইপোবারিক চেম্বারে বন্দি করে জানায় এটাই লাস্ট চেষ্টা, হয় তুমি মারা যাবে না হলে তুমি মিউট্যান্টে পরিণত হবে। আর এও জানায় তাকে যে এতদিন বলা হয়েছিল এখানে তারা মৃত্যুমুখী মানুষদের চিকিৎসা করে তাদেরকে সুপারহিরো বানিয়ে তোলে, সেটা একদমই ভুল। তারা আসলে এক একটি সুপার গোলাম তৈরি করে, যাদেরকে সে মোটা টাকার বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দেয়, আর এটাই তার আসল ব্যবসা। যাই হোক, এবার এজেক্স ও অ্যাঞ্জেল ডাস্ট দুজনে মিলে ওয়েডকে ওই চেম্বারে বন্দি করে চেম্বারের ভিতর থেকে সমস্ত অক্সিজেন একটু একটু করে বের করে নিতে শুরু করে। আর এর ফলেই আমরা দেখতে পাই যখনই ওয়েড শ্বাস নিতে না পেরে মৃত্যুর মুখে এগোতে থাকে, ঠিক তখনই তার মধ্যে সুপ্ত থাকা মিউট্যান্ট জিনগুলি সক্রিয় হয়ে তাকে পুরোপুরি একটি মিউট্যান্টে পরিণত করে তোলে। কিন্তু সাইড এফেক্ট হিসাবে তার পুরো শরীর পোড়া দাগের মতো মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, যেটা লক্ষ্য করে এজেক্স তাকে জানায়, বাহ, তোমার মধ্যে তো মিউট্যান্ট জিন সক্রিয় হয়েছে, এখন তুমি তোমার ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত, কিন্তু তোমাকে আমি এত সহজে ছাড়বো না, এই রকম কষ্ট তোমাকে আমি আবারও দেব। এই বলেই ওয়েডকে সে আবারও ওই চেম্বারে বন্দি করে সেখান থেকে চলে যায়, যাতে অক্সিজেন না নিতে পারে আবারও ওয়েড সেই রকম কষ্ট অনুভব করে।
কিন্তু এর মধ্যেই ওয়েড সুকৌশলে অ্যাঞ্জেল ডাস্টের থেকে একটি দেশলাই কাঠি হাসিল করে নেয়, আর সেই দেশলাই কাঠি জ্বালিয়ে ওই চেম্বারে যেখান থেকে অক্সিজেন বাইরে বের হচ্ছিল সেখানে ফেলে দেয়। ফলে পুরো ল্যাবে একটি বড় সড়ো বিস্ফোরণ ঘটে, যে কারণে এজেক্স সঙ্গে সঙ্গে সেখানে এসে হাজির হয়। আর শুরু হয় ওয়েড ও এজেক্সের মধ্যে একটি ফাইট। এই ফাইট চলাকালীন এজেক্স যখন তাকে জানায় একমাত্র সেই পারে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে, তখনই ওয়েড একটু শান্ত হয়। কিন্তু এজেক্স চালাকি করে একটি লোহার রড ওয়েডের বুকে ঢুকিয়ে দেয়, আর জ্বলন্ত এই ল্যাবরেটরিতে প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়। কিন্তু অদ্ভুতভাবে ওয়েড সেখান থেকে বেঁচে যায়, তার মধ্যে নতুন উদয় হওয়া হিলিং ফ্যাক্টরের জন্য। এরপরেই ওয়েড তার বর্তমান জীবনের সব থেকে কাছের মানুষ ভেনেসার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তার পিছু নেওয়ার টাইমেই আশেপাশের সকল মানুষ যখন তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে দেখতে শুরু করে, তখনই সে তার ডিসিশন চেঞ্জ করে নেয়। সেভাবে এইরকম বিকৃত মুখের ওয়েডকে ভেনেসা কোনোদিনই মেনে নেবে না, যে কারণেই ভেনেসার সাথে কথা না বলে সে তার প্রিয় বন্ধু ওয়েলসের সাথে দেখা করে, আর তাকে তার জীবনে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনার কথা জানায়। ওয়েলস ওয়েডের এই চেহারা দেখে জানায়, তোর এইভাবে বাইরে ঘোরা একদমই উচিত না, তোর ইমিডিয়েট দরকার একটি মাস্কের ইউজ করা, আর যত তাড়াতাড়ি সম্ভব এজেক্সকে খুঁজে বের করে তার থেকে তোর এই বিকৃত মুখে ট্রিটমেন্ট করানো। কিন্তু যতদিন না তুই তাকে খুঁজে বের করতে পারছিস ততদিন তুই মৃত, মানে তোর অরিজিনাল পরিচয় লুকিয়ে অন্য পরিচয় নিয়ে বাঁচতে হবে। আর এখান থেকেই ওয়েডের নাম হয় ডেডপুল। সে তার পরিচয় লুকিয়ে ডেডপুল নাম নিয়েই আল নামের একটি বয়স্ক অন্ধ মহিলার সাথে থাকতে শুরু করে, আর তার বন্ধুর কথা মতো একটি সাদা ড্রেস তৈরি করে সেটা পরেই এজেক্সের সাথে কাজ করতে থাকা বহু মানুষকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে এজেক্সকে সে কোথায় পাবে। কিন্তু প্রত্যেকেই তার লোকেশন দিতে ব্যর্থ হয়, ফলে ডেডপুল তাদের প্রত্যেককেই মেরে ফেলে। এরপর ওই বয়স্ক ভদ্রমহিলার পরামর্শেই ডেডপুল তার ওই সাদা ড্রেসের বদলে একটি লাল কালারের ড্রেস তৈরি করে, কেননা সাদা কালারের উপর রক্তের দাগ খুবই স্পষ্ট বোঝা যায়, আর সেই দাগ তোলা খুবই কষ্টকর, যে কারণে ডেডপুল তৈরি করে তার সিগনেচার ইউনিফর্ম। তারপর এইভাবে এজেক্সের বিভিন্ন লোককে ধরে মারতে মারতে একদিন ডেডপুল সেই ব্যক্তির দেখা পায়, যে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য এজেক্সের কাছে নিয়ে গিয়েছিল। অবশেষে তার কাছ থেকে খবর পেয়েই 1 বছর পর ফ্রান্সিসকে মারার জন্য সে রওনা হয়। আর সেটাই ছিল মুভির প্রথম সিন, মানে মুভির প্রথমেই আমরা যে ফাইট সিন দেখেছিলাম এটা এই কারণেই। যাই হোক, এবার যেই সিন থেকে আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছিলাম, পুনরায় স্টোরি আবার সেই জায়গা থেকেই শুরু হয়। এখানেই আমরা দেখতে পাই ডেডপুল ওই আবর্জনাময় গাড়ি থেকে নেমে তার বর্তমান বাসস্থান, মানে ওই অন্ধ মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এখানে আমরা দেখতে পাই ডেডপুল কিছুক্ষণ আগেই যে তার নিজের হাত কেটে ফেলেছিল সেটা পুনরায় নতুন তৈরি হতে শুরু হয়েছে। আর এখান থেকেই আমরা ডেডপুলের আরও একটি নতুন পাওয়ার সম্বন্ধে আইডিয়া পাই, মানে তার মধ্যে যেমন যে কোনো ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনই যে কোনো অঙ্গ নতুনভাবে ফিরিয়ে আনার ক্ষমতাও রয়েছে। অন্যদিকে দেখা যায় এজেক্স ডেডপুলের হাত থেকে বেঁচে সোজা গিয়ে উপস্থিত হয় অ্যাঞ্জেল ডাস্টের কাছে, আর তাকে জানায় তাদের সৃষ্টি করা একজন মিউটেন্ট বর্তমানে তাদেরকেই মারতে চায়, যেটা তাদের বিজনেসের জন্য একদমই ঠিক না। তাই তারা দুজনে মিলে ঠিক করে যা হোক করেই হোক ডেডপুলের লোকেশন জোগাড় করে তাকে তারা হত্যা করবে। এই কারণে তারা দুজন প্রথমেই উপস্থিত হয় ভাড়াটে গুন্ডাদের ওই এজেন্সিতে, যেখানে ওয়েডের বন্ধু ওয়েলসের থেকে তারা ওয়েড সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। কিন্তু যখন ওয়েলস তাকে জানায় এই নামে তারা কাউকেই চেনে না, ঠিক তখনই তার পিছনে থাকা একটি ডেস্কে ওয়েড ও তার গার্লফ্রেন্ড ভেনেসার একটি কাপেল ছবি তাদের চোখে পড়ে। অ্যাঞ্জেল ডাস্ট জানায় এই মেয়েটিকে সে কোথাও দেখেছে, তাই ওয়েলসকে আর কিছু জিজ্ঞাসা না করেই তারা ওই স্থান ত্যাগ করে। এবার ওয়েলস সঙ্গে সঙ্গে তার বন্ধু ডেডপুলকে ফোন করে জানায় এজেক্স তার গার্লফ্রেন্ডের খবর পেয়ে গেছে, তাই সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তার গার্লফ্রেন্ডকে তাদের হাত থেকে সেভ করে। ফলে সঙ্গে সঙ্গেই ওয়েড ও ওয়েলস দুজনে মিলে গিয়ে উপস্থিত হয় একটি বারে, যেখানে তার বর্তমান গার্লফ্রেন্ড কাজ করে। কিন্তু সেখানেই ওয়েড তার গার্লফ্রেন্ডকে কিছু বলে ওঠার আগেই এজেক্স তাকে অপহরণ করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এইবার ওয়েড যখন বুঝতে পারে এজেক্স তার গার্লফ্রেন্ডকে অপহরণ করেছে, তখনই তার মাথায় আগুন জ্বলে ওঠে। কিন্তু তার কিছুই করার নেই, কারণ সে তাকে কোথায় নিয়ে গেছে সেটা সে জানে না। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এজেক্স নিজেই তার ফোনে একটি মেসেজের মাধ্যমে জানায় সে যেন স্কাইপিয়ার্ডে এসে তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে উদ্ধার করে। ফলে সঙ্গে সঙ্গেই ডেডপুল এক্স ম্যানশনে উপস্থিত হয়ে কলোসাস ও নেগাসনিককে তাকে সাহায্য করতে রাজি করায়, আর তিনজনে মিলে উপস্থিত হয় এজেক্সের দেওয়া নির্দিষ্ট ঠিকানায়। সেখানে আমরা লক্ষ্য করি এজেক্স ভেনেসাকে একটি হেলিক্যারিয়ারের উপর ওই রকম সেম একটি বক্সে বন্দি করে রেখেছে, যেরকম ডেডপুলকে বন্দি করে রাখা হয়েছিল। এজেক্স ডেডপুলকে দেখেই জানায় পারলে এখানে আসো আর তোমার গার্লফ্রেন্ডকে মুক্ত করে নিয়ে যাও। এরপরই শুরু হয় এজেক্সের বাহিনী ও ডেডপুল বাহিনীর মধ্যে লড়াই। এখানেই আমরা অ্যাঞ্জেল ডাস্ট ও কলোসাসের মধ্যে একটি দুর্দান্ত ফাইট দেখতে পাই। অন্যদিকে ডেডপুল এক এক করে এজেক্সের বাহিনীর প্রত্যেকটি মেম্বারকে মেরে নেগাসনিকের সাহায্য নিয়ে অ্যাট লাস্ট পৌঁছে যায় ওই হেলিক্যারিয়ারের উপরে, আর সেখানেই শুরু হয় এজেক্স ও ডেডপুলের মধ্যে ফাইট। এদিকে নেগাসনিক যখন দেখতে পায় কলোসাস অ্যাঞ্জেল ডাস্টের সাথে লড়াইয়ে পেরে উঠছে না, ঠিক তখনই নেগাসনিক তাকে আক্রমণ করে।
আর ওই আক্রমণের ফলেই দুর্ঘটনাক্রমে যে হেলিক্যারিয়ারের ওপর এজেক্স ও ডেডপুল লড়াই করছিল সেই হেলিক্যারিয়ারকে স্থিতিশীল করার জন্য যে সরঞ্জামগুলি সেট করা ছিল সেগুলি ধ্বংস হয়ে যায়। ফলে হেলিক্যারিয়ারটি ব্যালেন্স হারিয়ে একদিকে হেলে পড়তে শুরু করে আর তার উপরে থাকা সবকিছুই তখন নিচের দিকে পড়ে যেতে থাকে। এই টাইমেই একটি কন্টেনারে ধাক্কা লেগে এজেক্স উপর থেকে নিচে পড়ে যায়। এতক্ষণে ভেনেসাকেও ডেডপুল ওই চেম্বার থেকে মুক্ত করে ফেলেছিল, কিন্তু এখন যেহেতু সবকিছু নিচের দিকে পড়ে যাচ্ছে তাই ডেডপুল পুনরায় ভেনেসাকে ওই চেম্বারের মধ্যে আটকে দেয়, যাতে উপর থেকে নিচে পড়ার টাইমে তার গুরুতর কোনো চোট না লাগে। এইবার সমস্ত কিছু নিচে পড়ে যাওয়ার পর কলোসাস ও নেগাসনিক যখন ধ্বংসস্তূপের মধ্যে থেকে ভেনেসাকে উদ্ধার করে, ঠিক তখনই আবারও এজেক্স ডেডপুলের উপর আক্রমণ করে। কিন্তু এইবার ডেডপুল খুব সহজেই তাকে পরাজিত করে জানায়, এইবার তোমাকে আমার ফেস ঠিক করে দিতেই হবে। কিন্তু এই টাইমে এজেক্স তার কথা শুনে হাসতে হাসতে তাকে জানায় এইটা ঠিক করার কোনো ব্যবস্থাই তার জানা নেই। তখন ডেডপুল পুনরায় রেগে গিয়ে একটি বন্দুক বের করে তাকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই কলোসাস সেখানে উপস্থিত হয়ে একটি দুর্দান্ত স্পিচের মাধ্যমে ডেডপুলকে মোটিভেট করার চেষ্টা করে যাতে সে এজেক্সকে হত্যা না করে। কিন্তু ডেডপুল তো অপ্রতিরোধ্য, সে এইবার কলোসাসের কোনো কথা না শুনেই তাকে হত্যা করে। এরপর ভেনেসা ওয়েডের কাছে এসে তাকে মারতে শুরু করে আর জানতে চায় সে এতদিন বেঁচে থাকা সত্ত্বেও তার কাছ থেকে কেন লুকিয়ে আছে। তখন ওয়েড তাকে জানায় সে যে ওয়েডকে চিনত তার সাথে এই ডেডপুলের আকাশ পাতাল তফাৎ, কারণ এই মাস্কের পিছনে থাকা ওয়েডকে ভেনেসা কোনোদিনই মেনে নিতে পারবে না। এই কথা শুনেই ভেনেসা ডেডপুলের মাস্ক ওপেন করে দেখতে চায় যে ওই মাস্কের পিছনে এমন কি আছে যেটা সে মেনে নিতে পারবে না। এরপর ভেনেসা যখন তার মাস্ক ওপেন করে আমরা দেখতে পাই তার মুখের ওপর উলভারিনের একটি ফটো লাগানো আছে। তারপর ওই ফটো তুলে যখন ওয়েডের বর্তমান মুখ ভেনেসা লক্ষ্য করে, তখন ওই রকম বিকৃত মুখ দেখেও ভেনেসা ওয়েডের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেডপুল নিজেই জানায় খুব তাড়াতাড়ি এই মুভির পার্ট 2 আসতে চলেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।